দুইজন সভাপতি বিমল চাকমা মহোদয় উপস্থিত আছে। আমাদের দলের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় আজকের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বিষয় তুলে ধরবেন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। সকল মিডিয়া বন্ধুদের আন্তরিক স্বাগত জানাই এবং নমস্কার জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় এবং শ্রী বিমল চাকমা মহোদয়। আমরা গতকাল সিপিআইএম এর একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসেছে। সেখানে মাননীয় জিতেন চৌধুরী মহোদয়, মাননীয় পবিত্র কর মহোদয় এবং মাননীয় সুরন দাস মহোদয় এই ত্রয়ী মিলে একটা ত্রয়স্পর্শ সাংবাদিক সম্মেলন করেছেন, যেখানে সম্পূর্ণভাবে মিথ্যার মিশালি, মানুষকে বিভ্রান্ত করার ঘৃণ্য চক্রান্ত এবং সম্প্রতি যে আমাদের লোকসভা নির্বাচনে তাদের যে ভরাডুবি হয়েছে, তার থেকে যে ফ্রাস্ট্রেশন, যে নৈরাশ্য, গণবর্জিত হওয়ার যে যন্ত্রণা, তারপরে মানুষকে আবার বিভ্রান্ত করে কিভাবে জমি ফিরে পাওয়া যায় এবং সরকারকে কালিমালিপ্ত করা যায়, তার একটা ঘৃণ্য প্রয়াস কালকে সাংবাদিক সম্মেলনে আমরা লক্ষ্য করলাম। প্রথমত এই সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছেন, তার মধ্যে যে দুই একটি বিষয় আপনাদের সামনে আপনাদের মাধ্যমে রাজ্যের সুনাগরিক, গণতন্ত্র প্রিয় মানুষ, সচেতন মানুষের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, সেই কয়েকটি বিষয় এখানে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই অবগত আছেন, আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় 7 রামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন এবং প্রায় 17,500 ভোটে তিনি সেখানে জয়লাভ করেন, ঐতিহাসিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন। স্বাভাবিকভাবে তিনি বিধায়কের মন্ত্রমুগ্ধের শপথ পাঠ করেন। সংবিধানের কোন ধারা বা রাজ্যের কোন আইন এই ব্যাপারে ভঙ্গ করা হয়েছে বলে জিতেন বাবু যে অভিমত ব্যক্ত করেছেন, সেটা সম্পূর্ণভাবে তিনি অস্পষ্টতা রেখে একটা বক্তব্য পেশ করেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবং তার একটা উদ্দেশ্য রয়েছে, দূরভিসন্ধি রয়েছে, মানুষের মধ্যে কিভাবে সরকার সম্পর্কে, সরকারের নীতি সম্পর্কে উস্কানি তৈরি করা যায়, ভ্রান্তি তৈরি করা যায়, সেই লক্ষ্যেই তিনি অস্পষ্টতার সঙ্গে সেই বিষয়টিকে তুলে ধরেছেন এবং আইনের আশ্রয়ের কথা বলেছেন। আমরা স্বাগত জানাই জিতেন চৌধুরী মহোদয়কে, আপনারা আইনের আশ্রয়ে যান, কারণ আপনাদের আইনের আশ্রয়ে গেলে সেটা আপনাদের জন্য আত্মঘাতী হবে। কাজে আইনের আশ্রয়ের হুমকি ভারতীয় জনতা পার্টিকে বা ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চলছে, সুষ্ঠু নীতি নিয়ে কাজ করছে, সরকারি এবং সাংবিধানিক সমস্ত নীতি নির্দেশিকা পালন করে যে কাজ করছে, তাকে চ্যালেঞ্জ আপনারা করতেই পারেন, সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেটা আত্মঘাতী হয়ে আপনাদের উপর আসবে, সেটা রাজ্যবাসীকে আশ্বস্ত করছি আমরা। দ্বিতীয় একটা বিষয়, তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে অনেক লম্বা চড়া কথা বলেছেন এবং অনেক অমূলক বিষয় ওনার বক্তব্যের মধ্যে এসেছে। অনেক গান গল্প তৈরি করেছেন, গল্পের কোনো গাঁথি চালানোর চেষ্টা করেছেন যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়। কেন করেছেন সেটাও আপনারা জানেন, রাজ্যবাসী জানেন, কারণ রাজ্যবাসী ভুলে যায়নি জি নেট কিভাবে এসেছিল, কোত্থেকে এসেছিল,
তার কেলেঙ্কারির পেছনে মহানায়ক কারা ছিলেন সেটা কিন্তু আমরা ভুলে যাই। রাজ্যে যখন স্বাস্থ্য ব্যবস্থাকে প্রায় ভগ্ন দশায় পরিণত করেছিল এই সিপিএম এবং কমিউনিস্টের শাসন দীর্ঘ ৩৫ বছরে, তার থেকে রাজ্য যখন স্বাস্থ্য পরিষেবায় একটা অনন্য নজির তৈরি করে ক্রমশ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য গ্রামগঞ্জ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে সমস্ত জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটাল সব জায়গায় আপগ্রেডেশন চলছে, আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, আরো সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা এবং আরো সুপার স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ করা, জটিল জটিল অপারেশন যার জন্য মানুষকে একটা সময় রাজ্যের বাইরে যেতে হতো সেইগুলি যখন মানুষ যেতে হচ্ছে না, এবং শুধু তাই নয়, মানুষের স্বাস্থ্য পরিষেবাকে সুনিশ্চিত করার জন্য গরিব মানুষ যাতে সেটাকে পেতে পারে, গোটা দেশের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে প্রত্যেকের জন্য রাজ্য সরকার প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মতন রাজ্যে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা চালু করেছেন। সবাইকে তার সুযোগ দেওয়ার জন্য সর্বতভাবে সরকার কাজ করছে যাতে প্রত্যেকটা মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারেন। সেই সুযোগ যখন সম্প্রসারণ করছেন সব দিক থেকে, তখন রাজ্য সরকারকে বদনাম করার জন্য একটা ঘৃণ্য প্রয়াস শুরু হয়েছে। জিনেটের বিষয় কি ছিল? কেরালা এবং পশ্চিমবঙ্গে তাদের দখলে ছিল তখন। কেরালার সেই একটি সংস্থাকে জিনেট, সম্ভবত গ্লোবাল নেট, কারণ তারা তো আন্তর্জাতিকতায় বিশ্বাসী, সব গ্লোবালকে তারা লোকাল করতে চায়। এটাই সিপিএম। সেই সংস্থাকে স্বজন পোষণের আড়ালে জমি দেয়া, হাসপাতালের বিল্ডিং, যন্ত্রপাতি, সম্পূর্ণ পরিকাঠামো, এমনকি উন্নত মানব সম্পদ দিয়ে আজকে সেই মেডিকেল কলেজ সেখানে চীনের স্থাপন করেছিল। এবং বিধানসভায় প্রস্তাব তো দূরের কথা, ব্যক্তিগত মালিকানা খণ্ডে এই বিনিয়োগ কার ইঙ্গিতে হয়েছিল, কোন আইনে সম্ভব হয়েছিল, সেই প্রশ্নের জবাব কিন্তু সিপিএম তার দীর্ঘ শাসনে মানুষকে দেয়নি, জানান দেয়নি। কিন্তু বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যখন দেশের বিভিন্ন প্রান্ত কিংবা বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পরিবেশ বান্ধব, শিল্প বান্ধব, চিকিৎসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজানোর মতো ব্যবস্থা হচ্ছে, সেই জায়গায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরায় তা একটা শুরু করতে চাইছেন। এবং এই যে শুরু করতে চাইছেন, সেখানে রাজ্য সরকার এক বিন্দু জমি দেয়নি, কোন পরিকাঠামো রাজ্য সরকার করে দিচ্ছে না, কোন অর্থ সাহায্য দিচ্ছে না, কোন মানব সম্পদ দিয়ে সাহায্য করছে না। তারপরেও এইটাকে নিয়ে এই ধরনের অপপ্রচার করা সম্পূর্ণ দুরভিসন্ধিমূলক, রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র, এবং যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায় সেই লক্ষ্যে একটা নতুন চক্রান্ত যে রচিত হচ্ছে ত্রিপুরার মধ্যে, তাদের নির্বাচনে ভরাডুবির পর নতুন করে কৌশল রচনা করছে, তার স্পষ্ট ইঙ্গিতের মধ্যে রয়েছে। কারণ আমরা তো বলি রাজ্য সরকার চাইছে ত্রিপুরায় বিনিয়োগ বাড়ো, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আসুক, ত্রিপুরাকে গোটা দেশের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে হয়, মানুষের কল্যাণ যদি করতে হয়, তাহলে বিভিন্ন শিল্প সংস্থা আসবে, চিকিৎসা ব্যবস্থা কিংবা স্বাস্থ্য ব্যবস্থা কিংবা শিক্ষা ব্যবস্থায় অনেকেই নতুন নতুন করে আসবে, যারা নতুন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসবে, অত্যাধুনিক কিছু নিয়ে আসবে, তো সেটাকে রাজ্য সরকার ওয়েলকাম করবে মানুষের স্বার্থে, সেটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু সেটাকে এইভাবে জনবিরোধী একটা তকমা দিয়ে এইভাবে কলুষিত করার যে ঘৃণ্য প্রয়াস, তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ওনারা বলছেন আইজিএম হসপিটালের কথা, ওনাদের মেডিকেল কলেজ সম্পর্কে ওনাদের কোনো ধারণা আছে কিনা আমার সন্দেহ হয়। আর একটু পড়াশোনা করে তো আসুন, এত বড় বড় কথা বলছেন রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য। ডেন্টাল মেডিকেল কলেজ যেটা হচ্ছে, তার মানে ডেন্টাল মেডিকেল কলেজ মানে সেখানে দাঁতের চিকিৎসা হবে, বাকি কিছু জানবে না, সেটা হয় না।
তার সঙ্গে ফিজিওলজির অনেক বিষয় জানতে হয়। ডেন্টাল নিয়ে যারা পড়াশোনা করছেন, ডাক্তারি যারা পড়াশোনা করছেন, দন্ত ডাক্তার, তাদেরকে দন্তের বাইরে নার্ভাস সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন সার্কুলেটরি সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু জানতে হয়। আর সেটা কতদিনের জন্য দেওয়া হয়েছে? সাময়িক কালের জন্য ওই বিল্ডিং এ তাদের নার্সিং এবং তাদের থেকে উইথ পেমেন্ট, তাদের ফিজ, তাদের সিকিউরিটি ডিপোজিট সমস্ত কিছু নিয়ে সেই আগরতলা যে ডেন্টাল আইজিএম এর যে হসপিটাল রয়েছে, টিচিং হসপিটাল, সেটাকে সাময়িক কালের জন্য অনুমতি দেওয়া হয়েছে, যাতে করে ওইখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপ হয়ে যাওয়ার পর তারা সেখানেই চলে যাবেন। এবং এই জিতেন বাবু আসলে এই যে অভিযোগটা করেছেন, সেটা আমার একটা কথা মনে পড়ে গেল। আমরা লোকসভা নির্বাচনের পরে কোন একটা বুথ নিয়ে অভিযোগ করেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ভোটারের চাইতে ভোট কাস্টিং বেশি হয়েছে, যেটা পরবর্তী সময়ে সর্বৈব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং মুখ বুঝতে হয়েছে ওনাকে লজ্জায়। ভেবেছিলাম লজ্জায় মুখ বুঝেছেন, কিন্তু আসলে যাদের লজ্জা নেই তারা মুখ বুঝবেন কি? তার জন্য নির্লজ্জের মতো মিথ্যার বেশাদি করছেন এখন মিডিয়ার সামনে বসে। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের তোপ দাগছেন বসে বসে। রাজ্য সরকার নাকি 961টা স্কুল বন্ধ করে দিচ্ছে। অধিকন্তু আগবাড়িয়ে বলছেন 160টা স্কুল নাকি বন্ধ হওয়ার নোটিশ জারি হয়ে গেছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। আমরা দলীয় সূত্রে খবর নিয়ে আমরা যেটা জানতে পেরেছি, সেই ধরনের কোনো নোটিশ জারি হয়নি। কিসের ভিত্তিতে বলছেন সেটাও আপনাদের অবগতির জন্য, রাজ্যবাসীর অবগতির জন্য আপনাদের সামনে রাখছি। মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে 5 জুন একটি চিঠি আসে ত্রিপুরা সরকারের শিক্ষা বিভাগে, যেখানে স্পষ্ট বলা হয়েছে ত্রিপুরায় 50 জনের কম স্টুডেন্ট আছে, এইরকম কটা স্কুলের সংখ্যা আছে, সে একটা বিষয় জানতে চাওয়া হয়েছে এবং সেই তথ্যটা বেরিয়ে এসছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, 50 জনের কম স্কুল মানে 50 জনের কম স্টুডেন্ট আছে এমন স্কুলের সংখ্যা ত্রিপুরা রাজ্যে টোটাল 549টা রয়েছে। এবং সেই 549 কিসের ভিত্তিতে বলছি? যেগুলির অল্টারনেট স্কুল রয়েছে সর্বোচ্চ 3 কিলোমিটারের ভিতর, আর যদি 5 কিলোমিটার ধরা হয় তাহলে সেটা 900-র উপরে স্কুল রয়েছে, 900 বা তার কাছাকাছি স্কুল রয়েছে। আপনাদের রিপিট করছি আমি, যেখানে 3 কিলোমিটারের মধ্যে কোনো একটা স্কুল আছে, সেই স্কুলটাকে বাদ দিয়ে যে স্কুলে এক্সিস্টিং স্টুডেন্ট স্ট্রেংথ 50-এর নিচে, অথচ বিকল্প স্কুল আছে যে স্কুলে এদেরকে মার্চ করা যেতে পারে, যেটা চিঠিতে যেটা ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, এই ধরনের 549টা স্কুল রয়েছে। আর যদি 5 কিলোমিটার ধরা হয় তাহলে সেটা 900-র উপরে স্কুল রয়েছে। আপনাদের অবগতির জন্য বলি, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে একটা স্কুল রয়েছে যেখানে 0 স্টুডেন্ট, অথচ টিচার আছে। 1 থেকে 10 জন স্টুডেন্ট আছে, এইরকম স্কুলের সংখ্যা 31টা। 11 থেকে 20 জন সর্বমোট স্টুডেন্ট, এইরকম স্কুলের সংখ্যা 38টা, 38। শুধু ওয়েস্টের কথা আমি বলছি। সব বলে আমি আপনাদের সময় নষ্ট করব না, গোটা ত্রিপুরার চিত্রটা আমি বলে দিই। টোটাল 50-এর নিচে আমি আগেই বললাম 549টা স্কুল রয়েছে, তার মধ্যে 408টা স্কুল জেবি স্কুল, 138টা স্কুল এসবি স্কুল, 3টা হাই স্কুল। গোটা ত্রিপুরার এই হচ্ছে চিত্র। এবং সেখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য আমি আবারও জানাচ্ছি,
এক দুটো উদাহরণ যদি বলি তাহলে আপনাদের বুঝতে সেটা সুবিধা হবে। যেমন শান্তির বাজার একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা 14, টিচার রয়েছেন 2 জন। এর 1 কিলোমিটারের মধ্যে একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা 187, টিচারের সংখ্যা 11। কাজে বিষয়টা এইরকম ভাবনায় এই ডাটাবেস তৈরি হয়েছে, পরে যা হবে সেটা পরের বিষয়, যে এই 14 জন স্টুডেন্ট যদি 187 জনের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সর্বোচ্চ কোন স্টুডেন্টকে 1 কিলোমিটারের মধ্যে অন্য একটা স্কুলে যেতে হচ্ছে, যেখানে স্টুডেন্টের সংখ্যাটাও বাড়লো না, আর 11+2 টিচারের সংখ্যাটাও 13 হয়ে গেল, স্কুলটা স্মুথ রানিং করবে। এইরকম গোটা ত্রিপুরা রাজ্যের বহু চিত্র রয়েছে। আর যেটা বলছেন যে 160টা স্কুলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করুন, কোথায় পেলেন? আমাদের সূত্রে এই ধরনের কোন বিজ্ঞপ্তি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তৃতীয় একটা বিষয় যিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন 3 জন মিলে, বলছেন রাজ্য সরকার চাকরির জন্য বারবার আবেদনপত্র চাইছে, আবার চাকরি বাতিল হচ্ছে। সম্পূর্ণ ভুয়ো একটা কথা মানুষের মধ্যে চালিয়ে বিভ্রান্তি করার জন্য একটা নতুন কৌশল নিয়েছেন। একটা চাকরিও বাতিল হবে না সেটাকে সুনিশ্চিত করেই ভারতীয় জনতা পার্টির সরকার চাকরি দেবে। এটা আপনাদের সময়ে যেমন করে মানে ফরেস্টের চাকরি বাতিল হয়েছিল, আরো অনেক বড় বড় চাকরি বাতিল হয়েছিল এবং 10,323 এর পরিণতি আপনারা ডেকে এনেছিলেন, এই বামপন্থীরা, এই সিপিএম সরকার ডেকে এনেছিল তাদের দুর্দশা। কাজে সেই ধরনের দুর্বিষহ দিন যাতে রাজ্যের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন, যারা যুবক যুবতী রয়েছেন, তাদের দেখতে না হয়, তার জন্য রাজ্য সরকার সন্তর্পণে নিয়মিত নিয়োগ চালিয়ে যাচ্ছেন, কিন্তু সন্তর্পণে চালাচ্ছেন একটা ক্ষেত্রেও যাতে চাকরি বাতিল না হয় সেটাকে নিশ্চিত করে সেটা করছেন রাজ্য সরকার। উদাহরণ হিসেবে তিনি কি বলেছেন? সেক্রেটারিয়েটের কথা বলেছেন, যে চাকরিগুলি বাতিল করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যার পেশাতে করেছেন। সেক্রেটারিয়েটের কোন চাকরি বাতিল হয়নি, আউটসোর্সিং হয়েছে। কেন হয়েছে, কোথায় হয়েছে সেটা জানাটা ভীষণ দরকার। নতুন এমএলএ হোস্টেল হয়েছে, বিধায়করা সেই এমএলএ হোস্টেলে যাচ্ছেন, তাদের কাজটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী নিয়োগ না হয় সেইগুলির দায়িত্ব কে নেবে? সেখানে কর্মচারীর সংকুলান থেকে হবে। সাময়িক কালের জন্য তার জন্য আউটসোর্সিং সেখানে করা হয়েছে, পিওরলি টেম্পোরারি বেসিস। এইটাকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চালিয়ে দিচ্ছেন যে চাকরি বাতিল করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানি রাজ্য সরকার যে সমস্ত চাকরিগুলির জন্য পরীক্ষা নিয়েছে, যার ফল প্রকাশিত হয়েছে এবং যার যেখানে যেখানে ভাইভা, পার্সোনালিটি টেস্ট অবধি হয়ে গেছে, প্রত্যেকটা নিয়োগ খুব শিগগিরই শুরু হচ্ছে, অফার বিলি শুরু হবে খুব শিগগির। সেখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন, টিসিএস টিপিএস বলুন, স্টেনোগ্রাফার বলুন, সিডিপিও বলুন, আইসিডিএস বলুন, সমস্ত ক্ষেত্রে নিয়োগের সমস্ত স্ক্রুটিনি, সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে। কাজেই প্রত্যেকেই যারা যারা যোগ্য হিসেবে যারা কোয়ালিফাই করেছেন প্রত্যেকেই তারা চাকরি পাচ্ছেন। এবং শুধু তাই নয়, আপনাদেরকে বারবার একটা কথা বলে বিভ্রান্ত করে যে জেআরবিটি দিচ্ছে না, জেআরবিটি দিচ্ছে না। আমরা তো জানি জেআরবিটির ব্যাপারে ফাইনাল স্ক্রুটিনি হচ্ছে। একটাই লক্ষ্য রাজ্য সরকারের, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে, সম্পূর্ণ বৈধতার সঙ্গে চাকরিগুলিকে সুনিশ্চিত করা। সেখানে একবারের জায়গায় কোনো ক্ষেত্রে যদি দুবার স্ক্রুটিনি করতে হয় সেইখানে কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে চাকরি দেওয়ার পর সেই চাকরি যাতে চ্যালেঞ্জ না হয়, সেই চাকরি যাতে চলে না যায় এবং তাদেরকে যাতে সেই জীবন যন্ত্রণা ভুগতে না হয় পরবর্তী যারা আমাদের যুবক যুবতী ভাই বোনেরা রয়েছেন, সেটাকে সুনিশ্চিত করেই রাজ্য সরকার চাকরির সমস্ত ব্যবস্থা করবেন। এটা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এবং সেই লক্ষ্যেই রাজ্য কাজ করছে রাজ্য সরকার।
রেগা নিয়ে অনেক কথা বলেছেন এবং প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে তারা বলেন, আসলে আমরা যারা ধর্ম বিশ্বাস করি আমরা তো নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করি সকালবেলা উঠে, তো তারা তো ধর্ম বিশ্বাস করেন না এবং তাদের যে কার্যকাল ছিল সেটা ছিল নৈরাজ্যের একটা কার্যকাল ছিল। তার জন্য তারা সকালবেলা উঠে আমরা যেমন ভগবানের নাম স্মরণ করি তারা স্মরণ করেন নাই 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 নাই, কাজ নাই, হাত নাই, এই নাই, সে নাই। কোথায় নাই দেখেন? আসলে আপনাদের দৃষ্টি নাই, আপনাদের দৃষ্টিভঙ্গি নাই, আপনাদের কর্ম নাই, আপনাদের চিন্তা নাই, কাজে আপনারা শুধু নাই দেখেন। বলছেন রেগার কাজের শ্রমিকরা এখনো টাকা পাচ্ছে না, কাজ করে ফেলেছে। দায়িত্ব নিয়ে বলছে একটা জায়গায় দেখাতে পারবেন না যে কাজ করেছে কোনো শ্রমিক টাকা পায়নি। প্রত্যেকে তাদের মজুরি পাচ্ছে, কিন্তু আপনাদের সময় যেটা হতো আপনারা বলতে পারতেন লালবাড়িতে বসে যে রেগার টাকা পাচ্ছে কিনা, কারণ যেদিন পেমেন্ট হতো সেদিন কোন এক কমরেড গিয়ে ব্যাংকের মধ্যে পায়ের উপর পা তুলে বলতেন যে পার্টির জন্য 50 টাকা দিয়ে যেতে হবে, দাদা বলেছে। এটা হচ্ছে শ্রমিকের পয়সা লুণ্ঠন। সেই লুণ্ঠন ব্যবস্থাটাকে তো বন্ধ করে দিয়েছে, এখন সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা চলে যায়। তার জন্য সেই প্রসেসিং এ যদি দেরি হয় কোথাও সেইটা হতে পারে, কিন্তু প্রত্যেকে টাকা পাচ্ছেন, নিয়মিতভাবে টাকা পাচ্ছেন। এটা একটা বিষয়। বলছেন কি কাজের কথা বলছেন, রেগার কাজ কমে গেছে। রেগাতে এখনো ত্রিপুরা গোটা দেশের মধ্যে সন্তোষজনক একটা কাজের জায়গাতে, কাজের সাফল্যের জায়গাতে রয়েছে। কিছুদিন আগেও, কয়েক মাস আগেও রেগাতে ত্রিপুরা পুরস্কৃত হয়েছেন এবং 2024-25 অর্থবর্ষের জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে যতটা খবর রয়েছে 3 কোটি ম্যান্ডেট এখনো পর্যন্ত অলরেডি ত্রিপুরার জন্য বরাদ্দ রয়েছে। আরো ম্যান্ডেট বাড়বে, কমবে না এবং নিয়মিতভাবে তার পেমেন্ট হচ্ছে। কাজে এই কথাগুলি বলে মানুষকে বিভ্রান্ত করে যে রেগার কাজ নেই, আর রেগার বিষয়ে আপনাদের সম্পর্কে আর কি বলবো, কারণ রেগাতে আপনারা ত্রিপুরা রাজ্যের যত আয়তন তার চেয়ে বেশি পুকুর নাকি খনন করেছেন। আমরা কি কোথায় আছি আমরা নিজেরাও জানি না, জলে আছি না কোথায় আছি। আপনাদের ডাটা লিস্ট ছিল সেই রকম। পুকুর চুরি করেননি, গোটা রাজ্যটাকে চুরি করেছেন রেগার নামে, আর এখন বলছেন রেগার কাজ নেই, রেগার পেমেন্ট হয় না। সম্পূর্ণ মিথ্যার দেশাতি এবং তার পেছনে একটা তীব্র চক্রান্ত রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য বলি, ওনারা দৃষ্টি আকর্ষণ করেছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে, অনেক কথা বলেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন। আশঙ্কা প্রকাশ করাটা একেবারেই সাধারণ ব্যাপার, কারণ এটা যে কোনো শিশু বুঝবে। আসলে এগুলি চাইল্ডিশ গেম, চাইল্ডিশ কমেন্টস, শিশু সুলভ কথাবার্তা। যেখানে রাজ্যের সম্প্রতি লোকসভা নির্বাচনে 3358টা বুথের মধ্যে কংগ্রেস সিপিএম জোট করে এই জোট মাত্র 88টা বুথে লিড নিতে পেরেছে, বাকি সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টিকে প্রাণ ভরে রাজ্যের মানুষ আশীর্বাদ করেছেন। কাজে ওনারা বুঝতে পারছেন যে রাজ্যের মানুষ এদেরকে পাত্তারি গুটিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন এবার ভোটে। তার জন্য এবারের পঞ্চায়েত নির্বাচনে আমরা আগেই ঘোষণা করেছি, কিছুদিন আগেই ঘোষণা করেছি, আমাদের লক্ষ্য এবার প্রত্যেকটা বুথে জয়লাভ করা। স্বাভাবিকভাবেই মানুষ যারা এখনো বিভ্রান্ত হচ্ছেন তাদের সঙ্গে জনসংযোগ করে, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে তাদেরকে আমাদের সঙ্গে এবং আমাদের সরকারের কাজ করবে যাতে সমর্থনে থাকে, সেই জন্য আমরা প্রয়াস রাখবো। সবকটা বুথ জয় করা আমাদের লক্ষ্য থাকবে। তার জন্য তীব্র নৈরাশ্য, হতাশা এবং তাদের আগাম ভরাডুবির আঁচড়ে তারা প্রলাপ বকতে শুরু করে দিয়েছেন। আসলে এই সমস্ত করে তারা কি বার্তা দিতে চাইছে? একদিকে যখন গোটা রাজ্য উন্নয়নের নতুন ধারায় প্রবাহিত হচ্ছে, যেখানে রাজ্য সরকার চাইছে আগরতলাতে বা ত্রিপুরার যে কোনো প্রান্তে এইমস, সরাসরি এইমস হাসপাতাল রাজ্য সরকার স্থাপন করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। আইআইটি, আইআইএম স্থাপন করার জন্য রাজ্য সরকার সর্বতোভাবে উদ্যোগ গ্রহণ করছে এবং আমাদের কাছে যতটা খবর রয়েছে নর্থ এবং গৌমতীতে কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে নতুন, 2টি কেন্দ্রীয় বিদ্যালয়
খুব শিগগিরই ত্রিপুরা রাজ্যের জন্য আসতে শুরু করেছে। একদিকে যেমন শিক্ষার ক্ষেত্রে, একদিকে যেমন এইমসের মতন হাসপাতালে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, কিংবা কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা যেমন চিটাগাং বন্দর ব্যবহারের জন্য, চট্টগ্রামের সঙ্গে এয়ার কানেক্টিভিটির জন্য, বিকল্প রেলওয়ে ট্র্যাকের জন্য, ডাবল লেন রেলওয়ে ট্র্যাকের জন্য রাজ্য সরকার যখন সর্বতোভাবে চেষ্টা করছে রাজ্যটাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য, এবং 6th শিডিউল অনুযায়ী এডিসি এরিয়ার জন্য স্পেশাল গ্রান্টের জন্য সর্বতোভাবে চেষ্টা করছে রাজ্য সরকার, সেই জায়গায় রাজ্য যখন উন্নয়নের নতুন ধারায় প্রবাহিত হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, যোগাযোগ, সর্বক্ষেত্রে, সেই জায়গায় মানুষকে বিভ্রান্ত করে, উন্নয়নকে স্তব্ধ করে, রাজ্যবাসীকে অপমান করে রাজ্যের উন্নয়নের গতির বিপথে পরিচালিত করার জন্য একটা নতুন ষড়যন্ত্র তৈরি হয়েছে। এই ষড়যন্ত্রকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করার জন্য গণতন্ত্র প্রিয় এবং শান্তিপ্রিয় মানুষ, উন্নয়নকামী মানুষের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি এবং এর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই যে আগামী 6 দিন বা 7 দিন তারা যে কর্মসূচির কথা বলছেন এটা মানুষ গণবর্জিত করবেন, এই আহ্বান এবং এই আবেদন মানুষের কাছে আপনাদের মাধ্যমে রাখছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কিছু বলার